বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইনের আলোচনা শুরু করব। তার আগে আমরা 359 থেকে সূচি বলা শুরু করব। গুরুত্বপূর্ণ ক্লাস আজ, গুরুত্বপূর্ণ আলোচনা করব। হয়তো চুরি, সিদ্দিক ভাই সাইলেন্ট করেন। হয়তো চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা এবং ডাকাতের মধ্যেই সীমাবদ্ধ থাকব বলে আশা করি। ব্যাপক থেকে ব্যাপকতা বলার চেষ্টা করব। আপনি যত সময় না বুঝবেন, পরবর্তী ক্লাস যারা দেখবে তারা যত সময় না বুঝবে, এরকম করে বলার চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা। সিদ্দিক ভাই আপনি সাইলেন্ট করেন। সিদ্দিক ভাই সিনিয়র লোক, হয়তো বোঝেন, আমি করে দিই। বেশি লোক যখন হয় তখন সাইলেন্ট করলে তখন আমার মুখের উপরই আসে, ওই তার ওই যে সাইলেন্ট করে ভিউ করি সেটা থাকে। যাক, দণ্ডবিধি আইনের আমরা এখন গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা করতেছিলাম এবং গুরুত্বপূর্ণ অধ্যায় আছি। দণ্ডবিধি আইন চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং বেআইনি সমাবেশ, এছাড়া 16 অধ্যায় এবং 17 অধ্যায় মহা গুরুত্বপূর্ণ। আপনারা পরীক্ষা দেবেন, পরীক্ষার প্রশ্ন সর্বদাই চেষ্টা করবেন ওই প্রশ্ন ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, পিআরবি এবং পুলিশ আইনের মধ্যে এই 5টার মধ্যে যদি উত্তর করতে পারেন উত্তর করবেন। এদিক ওদিক আগেই মাইনার একটা দৌড়াবেন না। আর যদি কখনো প্রশ্ন আসে 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রশ্ন করে, এরকম সাল উল্লেখ করে প্রশ্ন করে, সেই ক্ষেত্রে আপনি সহসা দ্বারার উত্তর করবেন। এছাড়াও ওজন পরিমাপ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন করে, খাদ্যদ্রব্য সংক্রান্ত প্রশ্ন করে, সেসব স্থান ভেদ বুঝে উত্তর করবেন। প্রত্যেক প্রশ্নের উত্তর যদি আপনার মূল আইন, দণ্ডবিধি, ফৌজদারি, সাক্ষ্য আইন, পিআরবি, এই পুলিশ আইন, আমাদের যে মূল আমরা 5টা পড়ি, এর ভিতর যদি আপনি উত্তর প্রথমে করতে পারেন, এইটা আগে করবেন। এইটা হলো আমার আপনার জন্য ফরজ। এরপরে নফল ওয়াজিব করেন, আপনার সুবিধাজনক সময় করেন, এটা আপনার কল্যাণ। এখন আসেন প্রথমে সূচি বলি। প্রথম হচ্ছে 359 ধারায়। 359 ধারা হলো মনুষ্যহরণ। মনুষ্যহরণ 2 প্রকার। 359 মনুষ্যহরণ 2 প্রকার। বাংলাদেশ হইতে মনুষ্যহরণ, আইনানুগ অভিভাবক হইতে মনুষ্যহরণ। 360 ধারা বাংলাদেশ হইতে মনুষ্যহরণ। বাংলাদেশ হইতে মনুষ্যহরণ। 361 ধারা আইনানুগ অভিভাবক হইতে মনুষ্যহরণ। আইনানুগ অভিভাবক হইতে মনুষ্যহরণ। 362 ধারা অপহরণ। 362 ধারা অপহরণ। 362 ধারা অপহরণ। 363 মনুষ্যহরণের শাস্তি। 363 মনুষ্যহরণের শাস্তি। 364 খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ কিংবা অপহরণ। 364 খুন করার উদ্দেশ্যে অপহরণ বা মনুষ্যহরণ, তার শাস্তি 364 ক 10 বছরের কম বয়স্ক, 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ বা মনুষ্যহরণ করার শাস্তি। 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ করা বা মনুষ্যহরণ করার শাস্তি, যার শাস্তি মৃত্যুদণ্ড। 369 ভুল বলছি, 364 ক 364 ক 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ করা, তার শাস্তি মৃত্যুদণ্ড। 369 দেহ আবরণ বা শরীরের কোনো বস্তু দ্রব্য স্বর্ণরৌপ্য চুরি করার জন্য যদি কোনো শিশুকে অপহরণ করে, প্রতারণামূলক অপহরণ করে, তার শাস্তি 369। এছাড়াও 372 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্ক বিক্রয় করা। বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রি করা, এটা পড়েন না, মুখস্থ করেন, মনে করবেন, সূচি আকারে মনে ছিল। 373 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় করার শাস্তি। বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় করার শাস্তি। 374 বেআইনি শ্রমে বাধ্য করা বা অবৈধ শ্রমে বাধ্য করার শাস্তি। বেআইনি শ্রমে বাধ্য করার শাস্তি 374। 375 ধর্ষণের সংজ্ঞা। 375 ধর্ষণের উপাদান। 375 ধর্ষণের বৈশিষ্ট্য। 375 কিভাবে নারীর সাথে সঙ্গম করলে ধর্ষণ হয় তার বিবরণ সুন্দরভাবে 5টা উপাদান দেওয়া আছে। এছাড়াও যে ধর্ষণের প্রমাণ বলে দণ্ডবিধি আইন থেকে প্রমাণের দায়ভার আসে, সেই ক্ষেত্রে অপরাধ সংগঠিত হয়েছিল প্রথমে লিখবেন এবং লাস্টে বলবেন কাজটা তিনি ইচ্ছাকৃত বা স্বেচ্ছাকৃতই করেছিলেন। আর বাকি ভিতরে 4-5টা যাই পারেন
দিয়ে দেবেন, উত্তর হয়ে যাবে। 377 দ্বারা অস্বাভাবিক অপরাধ। 377 অস্বাভাবিক অপরাধ। প্রাকৃতিক নিয়মের বাইরে, প্রাকৃতিক নিয়মের বাইরে যদি কোনো অপরাধ করে, বায়ুপথে, প্রাণী জন্তুর সাথে, মানুষ পুরুষের সাথে, নারী নারীর সাথে, এটা হলো অপ্রীতিকর অপরাধ। আস্তাগফিরুল্লাহ। এখন আমরা আলোচনা করব আজকেও চুরি সম্পর্কিত, অধ্যায় 17 চুরি সম্পর্কিত অপরাধ সম্পর্কিত। এইখানে আমরা বইবাদ, এইখানে আমরা জনগুরুত্বপূর্ণ কটা ধারা পাবো। সেটা হলো চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা এবং ডাকাতি। এই চুরি হলো এর সর্বনিম্ন সদস্য সংখ্যা 1। চুরির সর্বনিম্ন সদস্য 1, সর্বোচ্চ যত সংখ্যক মনে চায় তত সংখ্যক হতে পারে, এর কোনো বাধা ধরা নিয়ম নাই। তাহলে এই চুরি কিন্তু একসময় দেখা গেল ডাকাতির ভিতর ফেলাবেন না, চুরি কখনো ডাকাতি হয় না, ঠিক আছে। এই চুরি, এই জনগণ একজন সর্বনিম্ন, এরপরে বলপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণ সর্বনিম্ন সদস্য সংখ্যা 1 জন লাগে। দস্যুতা সর্বনিম্ন সদস্য সংখ্যা 1 জন। এগুলো কিন্তু এমসিকিউ বলতেছি, সবসময় প্রশ্ন না, সবসময় পড়া না, বোঝেন। এখন দস্যুতা হলো সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন, সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন। এরপরে ডাকাতি সর্বনিম্ন 5 জন, সর্বোচ্চ যত সংখ্যক হয় তত সংখ্যক ওদের বিষয়। তাহলে দস্যুতার জন্য সর্বোচ্চ পর্যায়ে আছে। আর চুরি, বলপূর্বক গ্রহণ, ডাকাতির কিন্তু সর্বোচ্চ পর্যায়ে নাই, কত সংখ্যক লাস্ট হবে এটা বলা নাই। তাহলে এটা একটা এমসিকিউ। চুরির ক্ষেত্রে সর্বোচ্চ সীমারেখা দেওয়া নাই, ডাকাতির ক্ষেত্রে সর্বোচ্চ সীমারেখা দেওয়া নাই, বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সীমারেখা দেওয়া নাই। তাহলে কার জন্য সীমারেখা দেওয়া আছে? দস্যুতা। দস্যুতার সংজ্ঞা 4-এর অধিক গেলে ডাকাতি হয়ে যাবে। এইবার আসেন চুরি এবং বলপূর্বক গ্রহণ। এক মায়ের পেটের 2 সন্তান। চুরি, এক মায়ের পেটের 2 সন্তান, সম্পত্তির ভাগাভাগি আছে, মুখ দেখাদেখি হয় না। চুরি হয় কি 5টা ভাবে। চুরি হয় 5টা উপাদান। তার একটা হলো অস্থাবর সম্পত্তি হতে হবে, মালিকের দখলে থাকা লাগবে, মালিকের দখলে থাকা লাগবে, সম্মতি পেতে রেখে নিতে হবে, অসৎ উদ্দেশ্যে নেওয়া লাগবে, অসৎ উদ্দেশ্যে নেওয়া লাগবে, এবং দ্রব্যটি হস্তান্তর করা লাগবে, দ্রব্যটি হস্তান্তর করা লাগবে। এই হলো চুরির বৈশিষ্ট্য। এই চুরি আর বলপূর্বক গ্রহণ আমাদের ভিতরে বেশিরভাগই আমরা পড়াশোনা করি। চুরি কখন দস্যুতা হয়? আর ভাই চুরি কখন দস্যুতা হয় পড়লেন, বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হয়, এই প্রশ্ন আসলে জীবনেও কেউ পড়ে না, কোনো গাইডই পাবেন না। কিন্তু সুন্দর একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন আসে। কাদের ওস্তাদ সাইলেন্ট করেন, আপনারা স্বাগতম। তাহলে চুরির কিন্তু সর্বনিম্ন সদস্য আছে, দস্যুতার সর্বনিম্ন আছে, ডাকাতির আছে, এবং বলপূর্বক গ্রহণেরও সর্বনিম্ন সদস্য সংখ্যা আছে। কিন্তু সর্বোচ্চ সদস্য সংখ্যা সীমারেখা আছে বলপূর্বক দস্যুতার। কাদের উস্তাদ সাইলেন্ট করেন, আপনি ভিডিওর পর হাত দেন, তারপরে যে মাইক্রোফোনের উপর চাপ দেন, দেখবেন শব্দ শুনে নেন, নয়েজ করেন। ধন্যবাদ। এখন যেটা আবার এখন বলতেছিলাম কি, চুরি আর বলপূর্বক গ্রহণ বোঝেন। চুরি আর বলপূর্বক গ্রহণের ভিতরে সীমিত একটা পার্থক্য আছে, যদি আপনি বুঝতে পারেন। এখানে আমাদের ক্লাসের নিয়মিত ক্লাস করে জয়, আর আমি রিজাউল, আমি জয়ের পরিচয় করে বারবার, কারণ হলো থাকেই যখন জয়কে যদি জয়ের আমি ওই খাতা, চেয়ার, টেবিল ওর অগোচরে নিয়ে আসলাম, ওর অজান্তে অসৎ উদ্দেশ্যটা চুরি। কিন্তু আমি এখানে বললাম, জয় তোমার চেয়ার, তোমার টেবিল, তোমার স্বর্ণরৌপ্য তুমি ওই অমকের কাছে দিয়ে আসবা। কার কাছে? কাদের উস্তাদ ব্যাটালিয়ন গেটে ডিউটি করে, তুমি তার কাছে দিয়ে আসবা। অথবা ওখানে ধর্মীয় অনুষ্ঠান হবে, ধর্মীয় প্রতিষ্ঠান হবে, আপনি চাঁদা দেবেন। জয়ের সাথে কিন্তু আমার দূরের থেকে কথা হয়, কাছাকাছি হয় না। কাছাকাছি হয়ে গেলে কিন্তু নিকটেই যখন মুখোমুখি হওয়া যাবে তখন দস্যুতা হওয়া যাবে। তখন এই একটা একটা করে বুঝাই। তাহলে চুরি আর বলপূর্বক গ্রহণ, চুরি আর বলপূর্বক গ্রহণ, চুরি হচ্ছে লোকে অগোচরে, সম্মতি ব্যতীত, আর এইটা হচ্ছে সম্মতি সহকারে, জেনে শুনে, কিন্তু মুখোমুখি হয় না, দুইজনের অবস্থান দূরবর্তী থাকে, এরা মুখোমুখি আসে না। এইগুলো হচ্ছে বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি। চাঁদাবাজি কিন্তু সামনাসামনি আসে না, সামনাসামনি আসে যখনই আমি জয়ের কাছে চাঁদা দাবি করব,
তখন বলা যায় কি হবে? পড়াই নাই বলাটা ঠিক না, তখন দস্যুতা হবে। কারণ দস্যুতার মুভমেন্ট তখন ওই যে আলাদা কায়দায় চলে যায়। ওই ওই কাজটা জয় যে আমার টাকা দেবে, এই টাকা দেওয়ার ভিতরে এই তিন 300। তোমার নেট দুর্বল জয়, তোমার নেট আমি দেখি প্রায় সময় খালি ঘোরে, বাকিদের যা ঠিক আছে, তোমার নেটটা অনেক দুর্বল। খালি এই দস্যুতা, এই চুরি, চুরিটা সম্পূর্ণ খেয়াল করবেন, চুরিটা সম্পূর্ণই মালিকের অজান্তে অসৎ উদ্দেশ্য, অস্থাবর সম্পত্তি, মালিক জানবে না, মালিকের দখলেই ছিল সম্পত্তি। আর এই বলপূর্বক গ্রহণ, হ্যাঁ, জয় তোমার কথা বোঝা যায় না, তোমার কথা কাটিয়ে কাটিয়ে আসে, পরে শুনবো। তোমার নেট দুর্বল মেলা। এই যেমন আজিজ ভাই ঢুকছে, আজিজ ভাইটা যাক পড়ায় ফিরে যায়। এখন হচ্ছে বলপূর্বক আদায়। বলপূর্বক আদায়ের কথা আমি বলছিলাম, এর উপাদান, এর বৈশিষ্ট্য গত ক্লাসে আপনাদের আলোচনা করছি। তাহলে 383 আছে এর সংখ্যা, বলপূর্বক আদায় আর বলপূর্বক গ্রহণ। এই বলপূর্বক আদায় যখন কোনো প্রশ্ন আসবে, খেয়াল করবেন বেজোড় সংখ্যা 383, 385, 387, এইটা যখন আদায় সংক্রান্ত প্রশ্ন আসবে, এই তিনটের যে কোনো একটা আপনি বুঝে শুনে মারবেন। এর ভিতরে একটা আছে মামলা সংক্রান্ত বিষয়, এর ভিতরে 389 আছে চারটা, 383, 385, 387, 379, এই চারটে দাঁড়ালো বেজোড় সংখ্যা। এরা হচ্ছে আদায়, এরা হচ্ছে আদায়। আর বলপূর্বক গ্রহণ, যখন গ্রহণ আসবে তখন লিখবেন 84, তখন লিখবেন 384, 386, 388, 388 মামলা সংক্রান্ত বিষয় বা অভিযোগ সংক্রান্ত বিষয়। এইটা খেয়াল করবেন। এই যে বলপূর্বক আদায়, এই যে মুখস্থ করা, মনে রাখার সহজ বুদ্ধি। বেজোড় সংখ্যা হলো আদায়, বেজোড় সংখ্যা হলো আদায়, জোড় সংখ্যা হলো গ্রহণ, মানে কাজটা করে ফেলাইছেন। জোড় সংখ্যা হলো গ্রহণ, আপনি যখন গ্রহণ করে ফেলছেন তখন জোড় সংখ্যায় শাস্তি খুঁজবেন। 384, 386, 388 এগুলো পড়ার টেকনিক বললাম। আর বলপূর্বক আদায়, বলপূর্বক আদায় কিভাবে হয়? কোনো দান করতে বাধ্য করে, কোনো দান করতে বাধ্য করে, চাঁদা দিতে বাধ্য করে, ভয় ভীতি দেখায়, কোনো মূল্যবান জামানত, কোনো স্বাক্ষরিত বা সিলমর্কিত কোনো বস্তু বা দ্রব্য বা স্টাম্প, হ্যাঁ, যেগুলো মূল্যবান, এইগুলো দিতে বা নিতে বাধ্য করায়। এইটা কিন্তু সরাসরি আপনার সামনে করে না, সরাসরি করলে ধারা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথম হলো চুরি, অজান্তে, নির্ভূতে, অগোচরে। এরপরেই যখন আপনি জানি শুনে আমার দ্রব্য মূল্যবান বস্তু টাকা পয়সা দেবেন, সেইটা হচ্ছে দূরবর্তী স্থান থেকে, নিকটে নয়। আপনি চাঁদা দিয়েছেন, আপনার ভয় ভীতি দেখা কোনো কিছু আদায় করছি, জয়ের কাছ থেকে বলছি, জয় তুমি কাদের উস্তাদের কাছে ব্যাটালিয়ান সদরে দিয়ে আসো বা গেটে দিয়ে আসো, জয় নিয়মিত দেয়। অথবা বললাম ধর্মীয় অনুষ্ঠান হয়ে আপনি বাজারের সভাপতি, আপনি এইভাবে চাঁদা দেবেন, না হলে আপনার খবর আছে। ঠিক আছে, এই ব্যক্তি, এই যে খবর আছে, যদি মৃত্যুর ভয় দেখায় তাহলে দস্যুতায় চলে আসলো। মৃত্যুর ভয় দেখানোর কারণে তিনি যদি এই সম্পত্তি দিয়ে দেন, তাহলে 300 কত ধারায় শাস্তি হবে? 386 ধারায়, 386 ধারায় তিনি যদি মালটা দিয়ে দেন, তিনি যদি মালটা দিয়ে দেন বা গ্রহণ করেন ওই মাল, সেই ক্ষেত্রে এইগুলো একটু বুঝে পড়বেন। আর এই ঘটনায় যদি সামনাসামনি চুরি শেষ করে দেয়, এখন এখন আসেন বলপূর্বক গ্রহণ আর দস্যুতা। বলপূর্বক গ্রহণ আর দস্যুতার প্যাটার্ন সেম সেমই, প্রায় 19-20 একটু আছে। ভয় ভীতি হুমকি দিয়ে আপনি চাঁদা নিচ্ছেন, সমস্যা নাই, চাঁদা নেন, তারপর টাকা নেন, কোনো কাজ করান, বা আমার কাছ থেকে কিছু ছিনেই নিয়ে যাচ্ছেন, এই যে অন্যের মারফতে, বা আমি রিজাউল আপনার ভয়তে, আপনার কথার হুমকির কারণে আমি বয়ে দিয়ে আসি। খেয়াল করেন, আমি বয়ে দিয়ে আসি, এই ঘটনাটাই আপনি ঘটাইছেন, আমার সামনে চলে আসেন, এই ঘটনাটা আপনি আমার সামনে এসে ঘটা ফেলাইছেন, তখন দস্যুতা হয়ে যাবে। বলপূর্বক গ্রহণ আর বলপূর্বক গ্রহণ থাকবে না, তখন দস্যুতা, ঘটনার সামনাসামনি ঘটা ফেলাইছেন। আসেন দস্যুতা এবং ডাকাতি সম্পর্কে একটু আলোচনা করি, এরপরে পিছনে ফিরে যাব। দস্যুতার যে উপাদানগুলো পড়ব, ডাকাতির উপাদানগুলো সেম সেম। যেমন
পিছনে ফিরে যাই, দণ্ডবিধি আইন 324 ধারা, মারাত্মক অস্ত্র দ্বারা কোনো ব্যক্তিকে আহত করা, যে সমস্ত অস্ত্রের কথা বলছে এটা 324-এ সামান্য আঘাত। আর 326-এ কি বলছে, ওই সেম অস্ত্র দ্বারাই যদি আপনি গুরুতর আঘাত করেন তার শাস্তি 326 ধারা। শুধু পার্থক্য কি, সাধারণ আঘাত আর গুরুতর আঘাত। এই দণ্ডবিধি আইনের দস্যুতা এবং ডাকাতি, এইখানের ভিতরের উদ্দেশ্য, কার্যক্রম, মারমুখী অবস্থান, ভঙ্গিমা সব এক, সামনাসামনি অবস্থান, প্রকাশ্যে দিবালোকে, কিন্তু পার্থক্য হলো ব্যক্তির কারণে। ব্যক্তির কারণে হবে দস্যুতা, ব্যক্তির কারণে হবে ডাকাতি। যদি 1 থেকে 4 জন হয় তাহলে দস্যুতা হবে, আর 5-এর অধিক হলেই, 5 থেকে শুরু যখনই হবে তখন ডাকাতি হয়ে যাবে। তাহলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম কি, 324 আমি আপনাদের পড়াইছিলাম, ওখানে অনেকগুলো অস্ত্রের নাম বলছিলাম, বা দ্রব্য দ্বারা যদি আঘাত করেন, সে এইগুলো কেন বলি জানেন, বোঝার সহজার্থে। পিছনের ওই ধারাটা আপনার একটু ক্লিয়ার হবে। 324-এ দেখবেন, মারাত্মক অস্ত্র বা কোনো দ্রব্য দ্বারা যদি কোনো ব্যক্তিকে আহত করে তার শাস্তি। ঠিক ওই মারাত্মক দ্রব্য বা বস্তু দ্বারা যদি গুরুতর আঘাত করে তাহলে তার শাস্তি 326-এ। কথাটা কত সুন্দর না? এখন এই দস্যুতার ভিতর যে উপাদানগুলো পাবো, সেম উপাদানগুলো পাবো ডাকাতির মধ্যে। শুধু পার্থক্য কেন দস্যুতার দ্বারাই দেব, কেন ডাকাতির দ্বারাই দেব। ব্যক্তি যদি 5 জন হয় তখন দস্যুতায় দেব, ব্যক্তি যদি 5-এর অধিক হয় তাহলে ডাকাতি দেব। এরপরে আরো সুন্দর করে বুঝাবো। আসেন এখন আমরা ফিরে যাই দণ্ডবিধি আইন 141 ধারায়, বেআইনি সমাবেশ। 5 বা ততোধিক লোক যদি বেআইনি সমাবেশ করে, সরকারি কর্মচারী যদি বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ বা নিয়ন্ত্রণ করতে যায়, সেই ক্ষেত্রে দেখবেন যদি সরকারি কর্মচারী বাধা দান করে তাহলে 152 ধারায় তারা অপরাধ করে। এইটা কয়জন হয়েছে? 5 জন। এছাড়া সরকারি কর্মচারী যদি বাধা দান করে, এছাড়া সরকারি কর্মচারী যদি আঘাত দান করে, গুরুতর আঘাত করে, 332, 333, এই যে আঘাতে চলে আসছেন, এগুলো বোঝার। এছাড়া সরকারি কর্মচারী বাধা দিলে 186। একই জিনিস, একই বাধার কথা বলছে, কিন্তু এখানে যখন ব্যক্তির কথা উল্লেখ করে নাই তখন আপনি 186 গেছেন, আঘাতের কথা উল্লেখ করছে, আপনি চলে আসছেন হচ্ছে কিসে, 332, 333-এ। আর যদি 5 জনের কথা বলে যদি আপনার কাজে বাধা দান করে, সেক্ষেত্রে আমি আপনি 152-এর উপরে জাতি পারি না, কারণ ওখানে দাঙ্গা বা বেআইনি সমাবেশ সংক্রান্ত অধ্যায়ের প্রশ্নরা, এইগুলো হইলো পড়ার মেন টার্গেট, এইগুলো হইলো আমাদের বোঝার ভুল। আইন এখানে পারেন না এমন লোক কম আছেন, আইন বোঝেন না এমন লোক কম আছেন আমার বিশ্বাস। শুধু জানি না কি এই টেকনিকগুলো, এই টেকনিক জানার জন্যই নিয়মিত আমরা এই ক্লাসে অংশগ্রহণ করি। ক্লাস সুন্দর হচ্ছে, যারা যোগদান করছেন সবারই ধন্যবাদ। খাইরুকুম মানকা আল্লামাল কুরআনা ওয়া আল্লামাল হু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। আপনারা স্ব ধর্মের শিক্ষায় শিক্ষিত হবেন, স্ব ধর্ম মানে চলবেন, ইনশাআল্লাহ সবাই লাভবান হবেন। যদিও আমি আইন পড়ছি এবং আপনাদের আইন শিখাইতে আমার ভালো লাগা, আর আপনারা বুঝতে পারেন বা বোঝানোর চেষ্টা করি। দোয়া করবেন যেন আমি আপনাদের আইন বোঝাতে পারি। সামনে ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে ধর্মীয় 2-1টা আয়াত কোরআনের ব্যাখ্যামূলক, মানে ছোটখাটো শর্টকাটের মধ্যে বলার চেষ্টা করব। তাই আজকে শুরু করলাম প্রথম অধিবেশনের হাদিস থেকে বললাম, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামালহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই যিনি নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আমরা ভালো লোক খোঁজার জন্য বেশি দূর যাওয়া লাগবে না, সচরাচর সামনেই পাবেন। এই লোকটা কিনা, আপনাদের ভিডিও নয়েজ আসতেছে, সাইলেন্ট করেন। এখন আসেন তাহলে আমি দস্যুতার সংজ্ঞার সাথে কিছু আলোচনা করি। যে ক্ষেত্রে চুরি দস্যুতায় সামিল হয়, এইটা আমরা হুবহু পড়ছি। যে ক্ষেত্রে চুরি দস্যুতায় সামিল হয়, কিন্তু যে ক্ষেত্রে বলপূর্বক গ্রহণ দস্যুতায় সামিল হয়, এ কিন্তু তার পরের লাইনই লেখা আছে। এখন আগে পড়ব দস্যুতা। দস্যুতা কখন অনুষ্ঠিত হবে, কি কি করলে দস্যুতা হয়, দস্যুতার উপাদান কি, দস্যুতার উপাদানগুলো কি কি, দস্যুতার সংজ্ঞা, দস্যুতা প্রমাণের পদ্ধতিটা কি, এই 4টা প্রশ্ন আপনি দেন, এর পাঠও পড়তে পারবেন, এর পাঠ করবেন, সংজ্ঞা করতে পারবেন, তারপরে প্রমাণ করতে পারবেন, সবই পারবেন। শুধুমাত্র আমার আর আপনার দস্যুতা
চুরি যখন দস্যুতা হবে, আপনি চুরি করতে গেছেন, আসলে চুরির থেকে দস্যুতার সৃষ্টি হয়। কিভাবে করতে গেছিলাম? চুরি করবার সময় কিন্তু আমরা 382, এটা খেয়াল করেন, 382তে কিন্তু চুরি করার উদ্যোগের সময় প্রস্তুতি নিয়ে গেছিলাম। এই যে আর দস্যুতা বাধা ফেলবেন না, ওই দস্যুতা আর 382, 390 দস্যুতার সংজ্ঞা, আর 382 চুরির যে শাস্তি। আমি আপনি যে চুরি করতে গেছিলাম, চুরি করার পূর্বে আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে গেছিলাম, মৃত্যু ঘটাবো, গুরুতর আঘাত করব, অথবা তাকে অবরোধ বা আটকায় রাখবো, অথবা 2-3 জন লোককে ঠিক করে রাখছিলাম, আমি ধরা পড়লেই তোরা চলে আসিস, ওরে আটকায় ফেলাবো। এইরকম এহেন ভয়ঙ্কর অবস্থায় যখন চুরি করতে গেছিলাম, 382 ধারায় শাস্তি আপনারা সবাই জানেন। কিন্তু 390তে কি বলছে? দস্যুতার সংজ্ঞা। এই দস্যুতার সংজ্ঞা ওইটা হলো আমি প্রস্তুতি নিয়ে গেছিলাম, ক্রিয়া সম্পূর্ণ হয় নাই। 392, 382, 382, 382 তো মনে হয়, 382 চুরি, হ্যাঁ 382 যে চুরির উদ্দেশ্যে আমি গেছিলাম, তখন কিন্তু চুরি কি হয়েছে? চুরি সংগঠিত করতে হয়েছে, কিন্তু আমি প্রস্তুতি নিয়ে গেছিলাম, ওই ক্রিয়া সম্পূর্ণ করি নাই, ওই ক্রিয়া সম্পূর্ণ করি নাই। আমি নির্ভূতে নির্জমে চলে আসছি। যখন ওই ক্রিয়া অনুষ্ঠান করে বসলাম, যখন আমি অস্ত্র প্রয়োগ করলাম, শক্তি প্রদর্শন করলাম, হুমকি দেখালাম, অথবা আমি আটকে গেছি বলে ওকে আটকায় ফেলালাম আমার লোকজন দ্বারা, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এইটা তখন আর 382 থাকবে না, তখন 384 হয়ে যাবে। তখন 390 দস্যুতায় চলে আসবে, দস্যুতার সংজ্ঞায় চলে আসবে। আবারও বলি, দস্যুতা বেশি করে পড়বো, ডাকাতি একটু কম পড়বো, কারণ বিতর্কের কথা সেম সেম, একটু 19-20 আছে সামান্য। তাহলে দস্যুতা হলে অপরাধ সংগঠন হবে। আপনি যখন চুরি করতে গেছেন, কোনো দ্রব্য বস্তু মালামাল আনতে গেছেন, পরিবেশ করে গেছেন দস্যুতা করবা, সেটা তো দস্যুতাই। এবং অসৎ উদ্দেশ্যে বলপূর্বক গ্রহণ করতে গেছেন, সেটাও দস্যুতা হবে। আপনি যা বলছেন, আমি বলছি জয় তুমি 5,000 টাকা নিয়ে চলে আসো, আমাদের ধর্মীয় অনুষ্ঠান হবে, দিবা। জয় তুমি চলে আসো, তুমি ওখানে ব্যবসা বাণিজ্য করো, 20,000 টাকা দিবা। জয় যদি হজরতের কাছে বুঝে দেয়, তাহলে বলপূর্বক গ্রহণ হয়। কিন্তু জয় সরাসরি আমার সামনে অবস্থান নেছে, আমি যে জয়ের কাছ থেকে হুমকি ধুমকি দিয়ে নিলাম, এটা দস্যুতায় পরিণত হয়ে গেল। এটা কিসে হয়ে গেল? দস্যুতা হয়ে গেল। আর আমি এই 20,000 টাকা, এই 10,000 টাকা খেয়াল করেন, আজকের এই পড়ায় আমি 10,000 টাকা এই জয়ের কাছ থেকে নেব। জয় যে বাজারঘাট করে টাকা ইনকাম করে বাসায় নিয়ে গেছে বেতন পায়, আমি জানি। আমি যা জয়ের বাড়ির থেকে গোপনে নির্জনে যা টাকাটা নিয়ে চলে আইছি, তখন এটা চুরি হয়ে গেছে, তখন এটা চুরি হয়েছে। তাহলে এই 10,000 টাকা জয়ের বেতনের টাকা, এই টাকা জয়ের অগোচরে আমি নিয়ে আসছি, চুরি হয়েছে। এই টাকায় 10,000 টাকাই বলছি জয় তুই ওই ব্যান্ড মাস্টার তহিদের কাছে দিয়ে আসবি, তাহলে তোর খবর আছে, তুই কি করে চাকরি করিস দেখে নেব। জয় আমার এই কথার ভয়তে তহিদ মাস্টারের কাছে দিয়েছে, ব্যান্ড মাস্টারের কাছে। এইটা হচ্ছে কি বলপূর্বক আদায় বা বলপূর্বক গ্রহণ হয়ে গেছে। যখনই জয় তহিদের কাছে টাকা দিয়ে দিয়েছে, তখন এটা গ্রহণ করা হয়ে গেছে। আদায় হলো যত সময় পর্যন্ত সে দেয় নাই, হুমকি দুমকি দিছি, অত সময় আদায়। যখনই দেবে তখন গ্রহণ হয়ে যাবে। এইবার আসেন দস্যুতা। এই দস্যুতা 382-তে কি বলছিলাম? ওই অপরাধ সংগঠন হয় নাই। আইন হলো বুঝে পড়ার জিনিস। আইন যদি মুখস্থ করেন, সূচি মুখস্থ করবেন, ভুল করেও সূচি বাদ দেবেন না মুখস্থ করা, ভিতরের কথা মুখস্থ করা যাবে না। এমসিকিউ গুলো, অনেকগুলো এমসিকিউ বললাম, আরো বলবো। তাহলে 382-তে আমরা যা পাই, 390 ধারার প্রায় কথাগুলো সেম সেম, কিন্তু ওইখানে ক্রিয়া অনুষ্ঠান হয়েছিল না, ওইটা ভিতরেই ছিল। আমি যে পড়াশুনো জানি, আপনি যে পড়াশুনো জানেন, ভিতরেই সংকুচিত করে রাখে দিয়েছেন। এইটা হচ্ছে কি আপনার ভিতরের জিনিস ভিতরে আছে, যখন এই প্রকাশ করলেন, যখন এই ভাবভঙ্গি দেখালেন, তখন হচ্ছে কি দস্যুতার সামিল হয়ে যাবে, বলপূর্বক গ্রহণ হবে। যদি আপনি এই যে দুর্মারফতে আপনাদের দিচ্ছি, ধরেন এইটা এক ধরনের দস্যুতাই হইতেছে, বলপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণ হচ্ছে। আর এটা যখন সামনাসামনি নেবেন, ভয় ডয় দেখা, রেজাল্ট তোমার ক্লাস করাই লাগবে, আমাদের পড়াতেই হবে, নাহলে খবর আছে, তখন এই যে এইটা হয়ে যাবে দস্যুতা। আর এই দস্যুতা কিভাবে ডাকাতি হবে? 1 2 3 4 5 6 7 8 9 জন আমরা ক্লাসে, এই কয়জন লোক যখন আমার হুমকি দেবেন, আমার কাছ থেকে ক্লাস আদায় করে নেবেন, তখন ডাকাতি হয়ে যাবে। কথাটা ঠিক না? হ্যাঁ জয়, ঠিক আছে নাই? জয় এখন তো নেট সমস্যা নাই, ছেলের নিয়ে গেল তাই সমস্যা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আমি পড়াচ্ছি, আবারও খেয়াল করেন। তাহলে দস্যুতা কিভাবে হবে? দস্যুতা হবে কোনভাবে? যখন আপনি কোনো সম্পত্তি, টাকা পয়সা কোনো ব্যক্তির কাছ থেকে নিতে গেছেন, ওই ব্যক্তি দেখে ফেলাইছে, দেখে ফেলানোর পরে আপনি তারপর হুমকি দিলেন, তাকে মারতে গেলেন, তাকে আঘাত করলেন, প্রহার করলেন, সম্পত্তি নিয়ে গেলেন, তখন এইটা দস্যুতায় পরিণত হয়ে গেল। তখন দস্যুতায় পরিণত হলো। আপনি আসছিলেন গোপনে চুরি করতে, দস্যুতায়। আপনি আমাকে বলছেন, রিজাল ভাই আপনি বাসায় থাকেন, আমি আসতেছি, আমরা দলবল নিয়ে। আপনি 4 জন লোক আমার ঘরে ঢুকছেন, আমার স্বর্ণ রৌপ্য টাকা পয়সা নিয়ে গেলেন প্রকাশ্যে দিবালোকে। এটা দস্যুতা। কারণ কি? আপনারা 4 জন ছিলেন। দস্যুতা কেন? আপনারা 4 জন ছিলেন। এখন সেম কাজই করলেন, আমার গৃহের ভিতর 5 জন, 3 জন প্রবেশ করলেন আর 2 জন আউটার কটনে দাঁড়া থাকলেন। এটা সদস্য সংখ্যা 5 হয়ে গেল, এটা ডাকাতি হয়ে গেছে। এটা কি হয়েছে? ডাকাতি। 390 হচ্ছে দস্যুতার সংজ্ঞা, 390 দস্যুতার সংজ্ঞা, 391 ডাকাতির সংজ্ঞা। এছাড়াও ডাকাতির আরো কিছু অপরাধ আছে। ডাকাতি করার জন্য প্রস্তুতি নেয়, ডাকাতির জন্য সমবেত হয়, এরাও কিন্তু ডাকাতির অপরাধে অপরাধী হয়। অনুষ্ঠান করুক আর না করুক, ওদের প্রস্তুতি নেওয়া, পুরো একখানে সমবেত হয়েছে, আলাপ আলোচনা করতেছে কে কি কাজ করবে। 3 জন ডাকাতি করবে, 2 জন সহযোগিতা করবে, 4 জন অন্যান্য কাজে মানে হেল্প করবে। এই যে 5-এর অধিক লোক যখনই হয়ে যাবে, তখন এটা ডাকাতি হবে। আবারও বলি, আর অন্য দ্বারা পড়বো না, এই 90 পর্যন্তই আমি আবার বলি, খেয়াল করেন, আল্লাহ যদি তৌফিক দেয়। চুরি, আমরা এখানে পড়তেছি চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি। এই সামনে আরেকটা দ্বারাই পাবো সুরাই মাল। সুরাই মাল যখন পড়বো, এখানে ডাকাতির মাল ব্যতীত বাকি সমস্ত মালই সুরাই মাল হবে। এখানে 300, 403 আর 404 মালটা আছে সুরাই মাল। ওখানে যখন আলোচনা করবো তখন বলবো, সামনে আল্লাহ দিলে। তাহলে চুরি আবার খেয়াল করেন, চুরিরও চোরের চোরের ঘটনা 5টা উপাদান, 5টা বৈশিষ্ট্য। এই চুরি করে নির্ভুতে, নির্জমে, মানে কেউ কাউকে জানে না, গোপনে। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা এখন বলবো না, তাই বললাম চুরাই মাল কয় ভাবে হয় সেই কথা বলতেছিলাম। আগেই বলি নাই, চুরাই মাল 5 প্রকার হয়, শুধু ডাকাতির মাল ব্যতীত বাকি চুরাই মাল হবে। এখানে 4 দিয়ে, এখানে এখানকার 4 দিয়ে, আর ওইখানকার যা 5টা, তাই তো। ওইখানের যে ওই যে 403, 404 যখন পড়বো তখন আলোচনা করব। তো আসেন এখন চুরির আলোচনা আবারও যাই। চুরিটা সম্পূর্ণ মাথায় খেয়াল করবেন, ছোট করে অঙ্ক, ক্লাস বড় হয়ে গেছে। চুরি হচ্ছে গোপনে, অজান্তে, অস্থাবর সম্পত্তি। সেম কাজ, সেম কাজ, বলপূর্বক গ্রহণ। বলপূর্বক গ্রহণ ওই লোক জানে শুনে সম্মতি সহকারে। এইখানে কিছু আছে, বলপূর্বক গ্রহণ সম্মতি সহকারে, 2 জনের সম্মতি ক্রমে দেয় টাকা, কিন্তু এটা জোর করে নেওয়া হয়। এই বলপূর্বক গ্রহণ বা আদায় জোর করে নেয় 383 দিনেরা, এটা জোর করে নেয়, ওইটা বইয়ে দিয়ে আসে। এই 383টি বলপূর্বক গ্রহণ একজন বইয়ে দিয়ে আসে। এই কাজটা যখন করে, এটা হলো বলপূর্বক গ্রহণ হয় বা বলপূর্বক আদায় হয়। বলপূর্বক আদায় যখন হয়, তখন সংজ্ঞা লাগবেন 383, শাস্তি লাগবেন 385, 387, 389। আর বলপূর্বক যখন গ্রহণ, ভুল বলছে, বলপূর্বক যখন গ্রহণ হবে, গ্রহণ হলো 384, 386, 388। 388 এইটা হলো মামলা সংক্রান্ত বসায়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন মামলা সংক্রান্ত, মামলার ভয় দেখায় যদি কেউ টাকা পয়সা নেন বা অভিযোগের ভয় দেখায় 388টি। আর যদি কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার জন্য ওই অল্প টাকা নেন, মানে তাহলে 389টি হয়। যাকে এই কথা গতকাল ক্লাসে পড়াইছিলাম। এখন আসেন দস্যুতা। দস্যুতা কিরকম হবে? আপনি চুরি করতে গেছেন বা বলপূর্বক গ্রহণ করতে গেছেন। খেয়াল করেন, চুরি করতে গেছেন, মালিক জানতো না, এখন মালিক জানিয়ে ফেলাইছে, মালিক দেখে ফেলাইছে, কিন্তু আপনার মুভমেন্ট, আপনার অবস্থান, ওকে মারতে গেছেন, হুমকি দিয়েছেন, তখন দস্যুতা হয়েছে। বলপূর্বক গ্রহণ, আপনি যে সম্পত্তি তার কাছ থেকে নিচ্ছেন, এই যে জয়ের কাছ থেকে আমি 10,000 টাকাগুলো নিলাম, অন্যের মারফতে নিলাম, এত সময় চাঁদাবাজি ছিল, দস্যুতা। কিন্তু জয় যখন আমার সামনাসামনি অবস্থান করে ফেলাইছে, আমি যখন ওর কাছে চলে গেছি, তখন এটা দস্যুতায় পরিণত হয়ে গেছে। আমি জয়ের হুমকি দিছি, আমি জয়ের সম্মতি বেঁধে রেখে নিছি বা জবরদখল করে নিতেছি, এইটা তখন বলপূর্বক গ্রহণ আর থাকে না, দস্যুতায় পরিণত হয়ে যায়। আর এই দস্যুতা কখন ডাকাতি হবে? দস্যুতা কখন ডাকাতি হবে? দাপে দাপে লেখা, ব্রিটিশের ব্রেন খুব সুন্দর।
দস্যুতা কখন ডাকাতি হবে? দস্যুতার অবস্থান কিন্তু খুব ভয়ঙ্কর। দস্যুতার অবস্থান আপনি মৃত্যু ঘটাতে পারেন, গুরুতর আঘাত করতে পারেন, বা সামান্য আটক করতে পারেন, অথবা অথবা কি করতে পারেন, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাতে পারেন, তাৎক্ষণিক গুরুতর আঘাতের ভয় দেখাতে পারেন, তারপরে তাৎক্ষণিকভাবে আপনি আটকায় রাখতে পারেন। এই রকম ভয় ভীতি দেখায় যখন সম্পত্তি আপনি তা আমার কাছ থেকে বা আমি হযরতের কাছ থেকে নিয়ে আসব, তখন আমার দস্যুতা হবে। এই কার্যক্রম সেম কার্যক্রম করে নেব, দস্যুতা হবে এই ভয় ভীতি হুঙ্কার দিয়ে। কিন্তু আমরা যদি সদস্য সংখ্যা 5 জন হয়ে যায়, 5-এর অধিক হয়ে যায়, তখন ডাকাতি হয়ে যাবে, তখন ডাকাতি হয়ে যাবে। তাহলে 391 হলো ডাকাতির সংজ্ঞা। তাহলে আসেন, দস্যুতার উপাদানগুলো কি কি? প্রশ্নের উত্তর, দস্যুতার উপাদানগুলো কি কি? যদি কোনো দস্যুতার উপাদান লিখবেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর ভয় দেখায়, যদি কোনো ব্যক্তি গুরুতর আঘাতের ভয় দেখায়, যদি কোনো ব্যক্তি আঘাতের ভয় দেখা নিয়ে যায়, যদি অবৈধ আটকের ভয় দেখায়, যদি ক্ষতি করার মানে এই দস্যুতা করার উদ্যোগ গ্রহণ করে, দস্যুতা করার উদ্যোগ গ্রহণ করছে, মারার উদ্যোগ গ্রহণ করছে, হ্যাঁ, এই যে 5-6টা কাজ কথা বললেন, এই কারণেই দস্যুতা অনুষ্ঠিত হয়। এখন এই দস্যুতা আমি রিজলভ করেছি, হযরত আমাকে ধরে নিয়ে গেছে, এখন বললে এটা প্রমাণ করেন যে আমি দস্যুতা করছি। আমি বললাম, স্যার কখন আমি দস্যুতা করলাম? আপনি আমার নয় ফাও ফাও কথা বলতেছেন। জনগণ কিন্তু তখন কথা বলে। এখন হযরত বলবে তুমি এই অপরাধ সংগঠন করে ফেলছিলে। ওসি স্যারের বোঝাচ্ছে, স্যার রিজাউল এই অপরাধ সংগঠন করছিল। রিজাউল কি বলছিল? ওই মৃত্যুর ভয় দেখাইছিল, রিজাউল গুরুতর আঘাতের ভয় দেখাইছিল, রিজাউল অবৈধ অপরাধের ভয় দেখাইছিল, রিজাউল তাৎক্ষণিকভাবে মৃত্যুর ভয় দেখাইছিল, তারপরে রিজাউল এই কাজটা স্বেচ্ছায় করেছিল। এই বিষয়গুলো স্যার প্রমাণ করেই আমি জানি রিজাউল দস্যুতায় অংশগ্রহণ করেছিল। এছাড়াও রিজাউলের সদস্য সংখ্যা ওরা 1 থেকে 4 জনের ভিতর দেবেন। 1 জন ছিল, অথবা 4 জন ছিল, অথবা 2 জন ছিল, অথবা 3 জন ছিল। এই দেন উদ্দেশ্য, প্রয়োজন এবং প্রমাণ বললাম। এখন আসেন ডাকাতির কথা বললো। আপনি তখন বলবেন, যদি প্রমাণ আসে তখন বলবেন ডাকাতি অনুষ্ঠান করেছিল, ওরা 5 জন সদস্য ছিল, ওরা মৃত্যুর ভয় দেখাইছিল, ওরা গুরুতর আঘাতের ভয় দেখাইছিল, ওদের যে কোনো একজন, এই 5 জন আবার যে কোনো একজন করলেই হবে ডাকাতির ক্ষেত্রে। এই ওরা যে কোনো একজন, ওরা বা সবাই মিলে, ওদের উদ্দেশ্য একই ছিল, ঠিক আছে। এখন কি বললাম? তাহলে তাৎক্ষণিক অপরাধের ভয় দেখালেন, এই কাজটা আমি রিজাউল স্বেচ্ছায় বা আমরা এই 5 জন স্বেচ্ছাকৃতভাবেই এই অপরাধ সংগঠন করছিলাম। এই সমস্ত বিষয় প্রমাণ করেই আমরা ডাকাতি করেছিলাম বলেই হযরত মোহাম্মদ সাব ইন্সপেক্টর ওসিকে বোঝাবে, বা পরীক্ষা আসলে এইভাবেই প্রশ্নের উত্তর করবেন। এইটুকু বুঝ। তারপরে আবারও বলি, তাহলে দস্যুতা আর ডাকাতির জন্য যদি আপনি দেখেন, অনেক সময় ডাকাতি দল ধরে নিয়ে আসে, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বা উদ্যোগ গ্রহণ করছিল। এই প্রস্তুতি আর উদ্যোগ গ্রহণ করলেও ডাকাতির এই সময় যখন প্রমাণ বা উপাদান বা বৈশিষ্ট্য আসবে, তখন বলবেন ডাকাতি, তারা 5 বা ততোধিক ব্যক্তি ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল, ডাকাতির জন্য উদ্যোগ গ্রহণ করতেছিল, ডাকাতির জন্য সমবেত হয়েছিল। দেখেন আরো 3টে কথা যোগ হয়ে গেল। এই সমস্ত বিষয় প্রমাণ। তাই এই সংজ্ঞা আমার ক্লাসে এক ভাই বলছে, ফোন করে কাল অনেক সময় গল্প করছে, তার সাথে আমার পরিচয় গোপালগঞ্জের কুটারিপাড়া থানায়। তিনি বলছে যে আপনি স্যার এইভাবেই করেন কেন, ওই পার্থক্য দেন কেন? যখন আমি তাকে সম্পূর্ণ বুঝালাম, তখন সে খুশি হওয়ার পরে সে একটা পার্থক্য লিখে দিয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, সে নিজেই সে ভিন্ন ধর্মীর পার্থক্য করে পাঠাইছে। তা আমি বললাম, এই পার্থক্য লেখানোর উদ্দেশ্য, আমরা গতানুগতিকভাবে যে পার্থক্যটা পড়ি, এই যে আমাদের জয় এখানে আছে, তখন কলম কামড়াতে থাকে যে দস্যু আর ডাকাতির মধ্যে পার্থক্য, সংজ্ঞা দিলাম, পরে শাস্তি দিলাম, এরপরেটা কি মিল করে লেখবো, লেখা তো পারতেছি না, কি করব, ছুটে গেছে, ওর টাইম নষ্ট হয়ে যায়। টাইম তো মাত্র 2 ঘন্টা। এই কারণে আমি উল্টা পাল্টা আপনাদের লেখাই, ওই চিন্তা চেতনা থেকে যেন আমরা বাড়া আসতে পারি যে ধারাবাহিকভাবে লিখতে হবে না। পার্থক্য চাইছে, আপনি যেভাবে মনে চায় সেভাবে করেন, কিন্তু মূল যে কথা বলছে, যখন আপনি বেআইনি সমাবেশের কথা লাগবেন, বেআইনি অধিক খুনের পার্থক্যের কথা লাগছেন, তখন খুনের কথা লাগছেন। আজিজ উস্তাদ ভিডিও মুটো অন করেন, ভিডিও সাইলেন্ট করেন, ভিডিও এই সাইলেন্ট অফ হয়ে গেছে।